জয়নাল সাহেব একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মুদির দোকানে দাঁড়িয়ে সাপ্তাহিক কেনাকাটা করছিলেন। এলাকায় ভালো মানুষ হিসেবে ওনার বেশ নাম আছে। জয়নাল ভাই, কেমন আছেন? এই তো খসরু, তোমার কি খবর? তোমার মেয়েটার নাকি জ্বর ছিল, ভালো আছে এখন? আছে ভালো। তা ভাই, গত সপ্তাহে দোকানে আসলেন না যে? তোমাদেরকে বলা হয়নি, গত সপ্তাহে গ্রামে গিয়েছিলাম, বিয়ের শুভ কাজটা সেরে আসলাম। কি বলছেন জয়নাল ভাই? মিষ্টি খাওয়ানো চাই কিন্তু। হবে, আগে বাজারগুলো নিয়ে যাচ্ছি, এরপর একদিন মিষ্টি নিয়ে আসবো। জয়নাল চলে যাবার পর দোকানের ভেতর থেকে দোকানদারের মহাজন কথা বলে উঠল। যাক, এবার যদি লোকটার কপালে সুখ হয়, বড় ভালো মানুষ। জয়নাল আর তার বিবাহিত স্ত্রী ছোট একটা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন। বাজার নিয়ে দরজায় কড়া নাড়তে হাসি মুখে দরজা খুলে দিল স্ত্রী। কি আসমা, কেমন লাগলো একা বাসায় আমাকে ছাড়া সারাদিন থাকতে? কি আর লাগবে, সারাদিন তো তোমার এলোমেলো ঘর ঠিকঠাক করতেই চলে গেল। এত অগোছালো করে রাখে ঘর কেউ? এতদিন একা মানুষ ছিলাম, এখন জীবনে তুমি এসে গেছো, সব টিপটাপ থাকবে। আমি বের হচ্ছি তাহলে, অফিস থেকে ফেরার পথে কিছু নিয়ে আসতে হবে। তেমন কিছু লাগবে না, তবে আমার জন্য এক পাতা লাল রঙের কপালের টিপ এনো। জয়নাল এই কথা শুনে কেমন একটু চমকে উঠল। শোনো আসমা, তোমাকে একটা কথা বলি, সাজগোজ করবে ঠিক আছে, কিন্তু কপালের টিপ পরাটা আমার ঠিক পছন্দ নয়। ঠিক আছে, যদি মানা করো তবে পরলাম না, কিন্তু লাল রঙের টিপ আমার খুব পছন্দ। আমার দেরি হচ্ছে, বেরোচ্ছি। জয়নাল চলে যাবার পর ঘরের দরজা লাগিয়ে ভেতরে এসে গোছগাছ করছে সে। দেরি করলে যে? হলো একটু দেরি। চোখ বন্ধ করো তো। চোখ কেন বন্ধ করব? বলেছি তাই করবে। চোখ বন্ধ করলে জয়নাল ওর হাতে একটা বক্স দিল। বক্সটা খুলে আসমা দেখতে পেল হরেক রঙের কপালের টিপ। আসমা মনে মনে বলল, কি অদ্ভুত, যে একটা রঙের কথা বললাম সেটা বাদ দিয়ে অন্য 10টা রং নিয়ে এসেছে। দূর, যাক বাবা, শখ করে এনেছে, এ নিয়ে কথা না বলাই ভালো। ও মা, আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি তো আমি খুশি। একটু চা করে দাও প্লিজ। কি হয়েছে আসমা, তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ করেনি। এসো, ভেতরে এসো। চিন্তিত হয়ে জয়নাল কয়েকবার তাকে দেখল। সত্যি বলো তো আসমা, তোমার কি মন খারাপ না শরীর খারাপ? বললাম তো, কিচ্ছু হয়নি। পরের দিন অফিস থেকে ফিরে এসে একই অবস্থা। জয়নাল জোর করে আসমাকে চেয়ারে বসালো। আসমা শোনো, সত্যি করে বলো প্লিজ, কি হয়েছে তোমার? বলতে পারি, কিন্তু তুমি বোধহয় আমাকে বিশ্বাস করবে না। অবিশ্বাস করার মতো কথা বলার মেয়ে তো তুমি না। এ বাড়িতে তুমি আর আমি ছাড়াও আরো কেউ একজন আছে। বুঝিনি তোমার কথা, ঠিক করে বলো। তুমি অফিস চলে যাবার পর আয়নার সামনে দাঁড়ালে আমি একজনকে দেখতে পাই। ভুলভাল বলছো। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, প্রথম দিন ভয় পেলেও ভেবেছিলাম এ আমার দেখার ভুল। তারপর? কিন্তু কয়েক দফা দেখার পর বুঝলাম এ আর যাই হোক আমার মনের ভুল না। এদিকে এসো, আমার মনে হচ্ছে তোমার জ্বর এসেছে। প্রতিদিন জ্বরের ঘুরে সব দেখছো। আগেই বলেছিলাম বিশ্বাস করবে না তুমি আমার কথা। তোমার একটা ডাক্তার দেখানো দরকার।
এভাবে দিন দিন অসুস্থ হয়ে পড়ছো? সমস্যা আছে, সেটা যদি বুঝে থাকো এটাও বোঝা উচিত যে এটা কোনো রোগ না। আমি সত্যি আতঙ্কে আছি এবং আতঙ্কে থাকার যথেষ্ট কারণও আছে। কিন্তু তুমি যা বলছো তা অবাস্তব। রেগে জয়নাল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখো, এটা শুধু একটা আয়না। জয়নাল জোর করে হ্যাচকা টান দিয়ে আসমাকে তার পাশের আয়নার সামনে দাঁড় করালো। তুমি আমি ছাড়া কেউ নেই এই ঘরে। এই সাধারণ যুক্তি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? এখানে যুক্তিতর্কের বিষয় না, যা হচ্ছে তা কিছুটা অলৌকিক। পরদিন ঘুম থেকে উঠে জয়নাল আসমাকে বলল, অফিস থেকে ফিরতে দেরি হবে, টাকা রেখে যাচ্ছি, বাজার করে এনে রেখো। আর হ্যাঁ, দুপুর 3:30-র দিকে বের হয়ে বাজারটা এনো, তখন দোকানে ভিড় কম থাকে। ঠিক আছে। সেদিন লাঞ্চ টাইমের পর জয়নাল অফিস থেকে বের হয়ে গেল। মজনু, আমার শরীরটা ভালো লাগছে না, একটু এগিয়ে দিয়ে আয় তো। চলেন স্যার। মজনু, ছোট ভাই হয়ে একটা কাজ কর। আমি ঘরের তালা খুলে ভেতরে ঢুকছি, এবার আমাকে বাইরে থেকে তালা মেরে অফিস চলে যা। স্যার, সে আবার কেমন কথা? বুঝতে হবে না, যা বলছি তাই কর প্লিজ। মজনু জয়নালের কথা মতো তাকে বাইরে থেকে আটকে চলে গেল। জয়নাল ঘাপটি মেরে তাদের ডাইনিং রুমে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর ফিরে আসলো আসমা। বাজারগুলো গুছিয়ে রেখে চলে গেল নিজের ঘরে। গিয়ে বসলো আয়নার সামনে। আমার ভয় ডর বরাবরই কম। এই আয়নার ভেতর থেকে আপনাকে দেখে প্রথম দিন যতটা চমকাতাম এখন অভ্যেস হয়ে যাচ্ছে। একটাই অনুরোধ, আজকে আপনি আমাকে বলবেন আসলে আপনার রহস্য কি। জয়নালের খুব পরিচিত একটা কণ্ঠ বলে উঠল, আমি তো বলবো না, আমার গল্প তোমাকে খুঁজে বের করতে হবে। আমার কথা তো কেউ বিশ্বাসই করে না, আমি কিভাবে আপনার গল্প খুঁজে বের করব? নিজে না পারো স্বামীকে জিজ্ঞেস করো। আপনার কি মনে আপনার অস্তিত্ব বিশ্বাস করছে? জয়নাল বেডরুমের দরজা দিয়ে ভেতরে উকি দিয়ে দেখতেই তার শরীর হিম হয়ে এলো। এক দৌড়ে দরজা খুলে বাইরে চলে গেল সে। শব্দ শুনে আসমা গেল, কিন্তু জয়নালকে দেখতে পেল না। ভাই, আপনাকে নিজের কোনো ভাই ভেবে একটা কথা বলি। ভাবি, বলেন। ভাই, আমার বাড়িতে কিছু অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটেছে। আপনি আমাকে এই এলাকায় এমন কারো সন্ধান দিতে পারেন যে এই ব্যাপারে আমাকে কিছু সাহায্য করতে পারবে? আমি তো এসবে বিশ্বাস করি না, তবে আমাদের মহল্লায় শেষ মাথায় পুরনো দালানটা দেখেছেন কিনা জানি না। সেখানে এক সাধু বাবা বাস করেন। আর যারা এই আধুনিক যুগে এসে ওসব বিশ্বাস করে, তারা সবাই সাধু বাবার সাথে যোগাযোগ করে। আমাকে সাধু বাবার কাছে নিয়ে চলেন না? বিকেলে যাই ভাবি। ঠিক আছে। আমি তোর বাড়িতে আসবো, ঘর দুয়ার সব ধুয়ে মুছে পাক পবিত্র করে রাখবি। সন্ধ্যার দিকে ঘটনা বোঝার জন্য খসরুও তার বাড়িতে আসে। সবাই ঘরের আয়নার সামনে। স্বামী কোথায়? ও রাগ করতে পারে, তাই আগে থেকে কিছু বলিনি। অফিস থেকে চলে আসার সময় হয়ে গেছে, এলেই না হয় আপনাদের সাথে বসিয়ে দেব। ঘরে ঢুকে অবাক হয়ে গেল জয়নাল। আমতা আমতা করতে লাগলো, এই তুই এখানে সবার পাশে বস। সাধু বাবার কথার ধরন দেখে জয়নাল আর কিছু বলার সাহস না করে পাশে বসলো। আর এক পাশে আসমা কিছুক্ষণ চোখ বন্ধ করে সাধু বাবা ধ্যান করলো। এরপর, যদি সত্যি নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাস, তাহলে যে আছিস এখনই নিজেকে আয়নায় দেখা। কিছুক্ষণের মধ্যেই সেই চেহারা স্পষ্ট হয়ে উঠতে লাগলো। খসরুর হাত পা রীতিমতো কাঁপতে থাকলো। এদিকে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে জয়নালের কপালে। কে তুই? নিজের পরিচয় দে। আমার পরিচয় আজ আমি দেব না, তোমাদের মধ্যে একজন দেবে। তোর মতো ভূত পেতনিকে কেউ চেনে না। বাবা, আমি কোনো ভূত প্রেত না,
আজ না হোক কোনো এককালে আমি আপনাদের মতোই একজন ছিলাম। তুই বড্ড বেশি কথা বলিস। নাম কি? আমি রেহানা। আবার কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলো সাধু বাবা। এরপর বলল, জয়নাল, মুখটা তুই খুলবি নাকি আমি সব বলবো রে? আমি মুখ খুলবো মানে? বাবা আমাকে প্রশ্ন করছেন কেন? করবেন আসমাকে, সেই তো এই চেহারা দেখেছে। বসরু, যা জয়নালকে চেয়ারে বসিয়ে বেঁধে রাখ। শোনো সবাই, এই রেহেনা জয়নালের প্রথম স্ত্রী। কি বলছেন বাবা? আমার আগেও কাউকে বিয়ে করেছিল? ভাবি, আপনি জানতেন না ওনার প্রথম স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল? পরেই ঘরের মধ্যে গলায় দড়ি দিয়েছিল। থাক, মরা মানুষটার নামে আর ভুল বলিস না। তাহলে সত্যিটা কি বাবা? রেহেনা খুব ভালো মেয়ে ছিল, ভীষণ মায়া দিয়ে গুছিয়ে সংসার করত, সাজগোজ খুব পছন্দ ছিল। প্রায়ই এই আয়নাটার সামনে সেজে বসে থাকতো, দেখতো নিজেকে। আজ আমার জন্য এক পাতা লাল টিপ নিয়ে আসবে? সন্ধ্যায় লাল টিপের পাতা রেহেনাকে হাতে দিয়ে জয়নাল বলল, রেহেনা, শহরে থাকতে কত টাকা খরচ? তোমার বাবা গত মাসে কেবল লাখখানেক টাকা পাঠালো। এরম করে চলে বলো? ওনাকে বলো আগামী মাসে আরো 2 থেকে 2.5 লাখ টাকার ব্যবস্থা করতে। তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে 2 দিন পর পর শ্বশুরের কাছ থেকে যৌতুক নিলে কেমন দেখায়? কতবার বলেছি আমাকে এই যৌতুক নিচ্ছি বলবে না। আমার লাশটা তো ঠিকই সমাহিত করা হলো, কিন্তু সেই যে আমার আত্মাটা এই আয়নায় আটকা পড়লো, আমি আজও মুক্তি পেলাম না। আমরা এখন তোর মুক্তির ব্যবস্থা করতে চাই মা। বাবা, এই আয়নাটা ভেঙে টুকরো টুকরো করে ফেলুন। আমি এবার এই নিষ্ঠুর পৃথিবী থেকে পুরোপুরি বিদায় নিতে চাই। হায় রে, সারা জীবন এই জয়নাল ভাইকে কত ভালো লোক বলে জানতাম। ভাবতাম ওর বউটার কারণে লোকটার কপালে কত দুঃখ।